ইনস্ট্রাকশনস আছে, যারা আছো তারা 4-5 জন একটা খাতা নাও সামনে, ঠিক আছে? আমি এখানে বেসিক্যালি আজকে যেটা করব, কি টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে সেটা আমি বলবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো যাতে আহ, খাতায় নোট করা থাকে, কি কি টাইপ কোয়েশ্চেন আসবে সেটা থাকে। আচ্ছা, আর আমি যেটা করব, এই স্লাইডে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে বুঝাই দিতে চেষ্টা করব, ঠিক আছে? সো আমি কি বলি সেটা শোনার চেষ্টা করো, তাহলে মানে জিস্ট আইডিয়াটা বুঝে যাবা। যদি মনে হয় যে পরে মুখস্থ করতে হবে, আইডিয়াটা বোঝা থাকলে মুখস্থ করতেও সহজ হবে। তো প্লিজ কেউ খাতা কলম নাও, কি কি টাইপ কোয়েশ্চেন আসতে পারে আমি বলবো টপিক পড়ায়, সেগুলো একটু নোট করে রাখ। আচ্ছা, এখন আমাদের প্রথম স্লাইডে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শোরিং এন্ড আন্ডারপিনিং। এখন দুইটা ডিফারেন্ট জিনিস, শোরিং কি সেটা নিয়ে আমরা শুরু করি। আচ্ছা, এখন শোরিং বলতে যেটা বোঝায় যে কোনো একটা যদি স্ট্রাকচার থাকে তোমার, সেই স্ট্রাকচারে ধরো কোনো ধরনের আম, আহ, কাজ হচ্ছে, যেমন একটা স্ট্রাকচার তোমাকে বানাতে হচ্ছে। স্ট্রাকচার বলতে দেয়াল হতে পারে, রুফ হইতে পারে, রুফ স্ল্যাব হতে পারে, ধরো বানাচ্ছি। অথবা কি হচ্ছে, পরবর্তী সময়ে আমাদেরকে কি করতে হবে, রিপেয়ার বা রেট্রোফিট করতে হবে। এমন ক্ষেত্রে কি করতে হয়, দেখো ওই স্ট্রাকচার গুলাকে, তো তার মানে ভালনারেবল জিনিস ভেঙে পড়তে পারে। তাহলে এই জিনিসগুলোকে কি করতে হবে, সাপোর্ট দিতে হবে, যাতে ভেঙে, যদি এটা ধরো চিন্তা করো একটা স্ল্যাব, স্ল্যাবটা যখন তোমার বানানো হচ্ছে তখন স্ল্যাবের নিচে প্রপ দেওয়া হয়, প্রপের মতোই, যে যাতে কি হয় তোমার মাথার উপরে ভেঙে না পড়ে, ঠিক আছে? কারণ ওই সময় কংক্রিট কিওর হওয়ার আগে নরম থাকবে, একটা সাপোর্ট দিতে হবে। তো শোরিংকেও এরকম একটা জিনিস তুমি চিন্তা করতে পারো, যে কোনো একটা স্ট্রাকচারকে এভাবে যাতে যখন আন্ডার কনস্ট্রাকশন হয় বা ওর উপরে যখন কোনো কাজ করা হয়, তখন যাতে এই জিনিসটা মানে স্টেবল থাকে, ভেঙে না পড়ে। আচ্ছা, এখানে দেখো, এখানে লেখা আছে কনস্ট্রাকশন, রিপেয়ার অ্যান্ড অল্টারেশনের সময় কি হচ্ছে, প্রোভাইডিং সাপোর্ট। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, প্রোভাইডিং সাপোর্ট টু গেট স্টেবিলিটি। কার্সর দেখা যাচ্ছে মোল্লা? কার্সর দেখা যাচ্ছে আমার? जी सर। হ্যালো? আচ্ছা, এই দেখো, প্রোভাইডিং সাপোর্ট টু গেট স্টেবিলিটি, এটা ইম্পর্টেন্ট জায়গাটা। আর ইম্পর্টেন্ট জায়গা কোথায়, কখন, ডিউরিং কনস্ট্রাকশন, রিপেয়ার অর অল্টারেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আম, এই জিনিসটা পরীক্ষা আমি দিতে পারি, ডেফিনেশন, এবং কোন কোন সময়ে শোরিং এর প্রয়োজন হয়। শোরিং আর আন্ডারপিনিং এর মধ্যে যখন আমরা আন্ডারপিনিং করব তখন মেইন ডিফারেন্সটা আমরা বলবো, বুঝতে পারবো। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, মেইন যে জিনিসটা বুঝতে হবে, শোরিং কখন কখন প্রয়োজন হয়। এই দেখো, প্রথমে আমরা যেটা বললাম এটাই লেখা আছে, স্টেবিলিটি অফ স্ট্রাকচার ইজ এন্ডেঞ্জার্ড ডিউ টু রিমুভাল অফ ডিফেক্টিভ পোর্শন অফ দ্য স্ট্রাকচার। এটা বলতে কি বুঝাচ্ছে যে যদি তোমার স্ট্রাকচারে কোনো ডিফেক্টিভ পোর্শন থাকে, ধরো একটা সিনারিও চিন্তা করো, যে একটা দেয়াল তুমি, দেয়াল আছে তোমার বাসায়, দেয়ালের মধ্যে ক্র্যাক ইন্ট্রোডিউস হলো, ক্র্যাক চলে আসলো। ক্র্যাক চলে আসলে কি হইতে পারে, অথবা দেয়ালটা কি হলো, টিল্ট হয়ে গেল, হেলে পড়লো। তাহলে এইসব ক্ষেত্রে কি করতে হবে, তোমার ওই দেয়ালটাকে রিপ্লেস করতে হবে বা রিপেয়ার করতে হবে। তো তখন কি করবা, ওইটাকে তো সাপোর্ট দিতে হবে, তারপর দেয়ালের পরে উপরে কাজ করতে হবে। তো এরকম একটা সিচুয়েশন হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস বলছে কি, এন্ডেঞ্জার্ড স্টেবিলিটি, এন্ডেঞ্জার্ড কখন হতে পারে, যদি আনইকুয়াল সেটেলমেন্ট হয় বা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। এটার মানে কি, দেখে আমি এখানে আঁকতে পারি কিনা, একটু আঁকার চেষ্টা করি। এই দেখো, ধরো তোমার স্ট্রাকচারের নিচে আমি ফুটিং আঁকি। এই ধরো একটা ফুটিং, এটা আছে। আবার ঠিক এইখানে একটা তোমার, এইখানে একটা ফুটিং আছে, বাবা। এখন এই ফুটিং দুটার নিচে কি আছে, সয়েল আছে, এখানেও সয়েল আছে, এখানেও সয়েল আছে, তাই না? এখন কি হবে, যদি এরকম সয়েল থাকে তোমার ফুটিং এর নিচে, তাহলে আহ, দেখা যায় যে সময় যত যায় তত কি হয়, সেটেলমেন্ট হয়, তাই না? সেটেলমেন্ট হয় এই যে পোর প্রেসারের জন্য। তো এটা এটা তোমরা পড়ে আসছো সয়েলের কোর্সে।
তা এখন কি হয় যে সেটেলমেন্ট সব জায়গায় সমান না হতে পারে, ডিফারেন্সিয়াল হতে পারে। ধরো এই ফুটিংটার নিচে 5 মিলিমিটার সেটেলমেন্ট হলো, কিন্তু এখানে কি হলো 3 মিলিমিটার সেটেলমেন্ট হলো। তাহলে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যদি হয়, তাহলে বিল্ডিং এর স্ট্যাবিলিটি নষ্ট হতে পারে, কারণ কি হবে, বিল্ডিংটা তখন যে কোনো একদিকে কাত হয়ে যাবে। তো এটাও হতে পারে কারণ। তাহলে এটা আমরা বুঝলাম। আর কি হতে পারে? আচ্ছা, তারপরে আহ, আর এখানে দেখো কি বলছে, যে অল্টারেশন ক্যারিড আউট অ্যাডজেসেন্ট টু বিল্ডিং ফর রিমডেলিং, স্ট্রেংথেনিং ফাউন্ডেশন। ঠিক আছে। আচ্ছা, রিমডেলিং ওয়ালস, পজিশন অফ উইন্ডোজ, চেঞ্জিং পজিশন অফ উইন্ডোজ, যে ধরনের কথা আমি আগে বললাম, যে কোনো কারণে তোমার স্ট্রাকচারটা অল্টার করার প্রয়োজন পড়লো, তখন আমরা শোরিং দিতে পারি। আচ্ছা, শোরিং নিয়ে অনেক কথা বলছি। এখন শোরিং ইনস্টল করতে হয়, শোরিং কি দিয়ে বানানো হয় বেসিক্যালি? শোরিং বানানো হয় হচ্ছে, শোরিং কখনো মেটালিকও হতে পারে, শোরিং কিসের হতে পারে, শোরিং তোমার হচ্ছে উডেরও হতে পারে। এখন যদি মেটালিক আর হয় আর উড হয়, এখানে দেখো কিছু কথা লেখা আছে। যদি উডের হয়, তাহলে প্রোটেক্ট এগেইনস্ট ওয়েট রট। ঠিক আছে। তার মানে হচ্ছে তোমাকে ওই উডটাকে কি করে নিতে হবে, ট্রিট করে নিতে হবে, নাহলে ওটা পচে যাবে। ঠিক আছে। আচ্ছা, স্পেশালি যদি ফাউন্ডেশনের প্রয়োজন হয়, তাহলে এইটার ঝামেলা হওয়ার পসিবিলিটি আরো বেশি, কারণ ওখানে কি পানির সংস্পর্শে থাকবে, পানির সাথে থাকবে। আচ্ছা, আর যদি কখনো তুমি কি করো, যদি কখনো তোমার হচ্ছে স্টিলের ইউজ করো, তাহলে কি হইতে পারে, মরিচা হইতে পারে। তাহলে মরিচা হওয়ার জন্য কি করতে হবে, রং করতে হবে ঠিকঠাক, প্রোটেক্টিভ কোট দিতে হবে, এরকম জিনিস হতে পারে। তবে আমি বেসিক্যালি ইনস্টলেশন অফ শোরিং এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন করব না। আচ্ছা, টাইপ অফ শোরিং, এটা দেখো এখান থেকে কোয়েশ্চেন করব, এবং এখান থেকে এগুলা কি সেটা তোমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে, কোথায় ইউজ করা হয় সেটা বুঝতে হবে, আর কিছু স্কিমেটিক ডায়াগ্রাম আছে সেটা আঁকা শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো প্রথম যেটা, সেটা হইতেছে রেকিং অর ইনক্লাইন্ড সোর্স। তাহলে রেকিং এর এখানে তোমার কি দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি, ইনক্লাইন্ড হইতে হবে। তাহলে এটা কোথায় ইউজ হতে পারে, এই দেখো একটা টিপিক্যাল ডায়াগ্রাম দেওয়া আছে, যে আমরা আমাদের একটা ওয়াল আছে, সেই ওয়ালটা কোনো কারণে ডিফেক্টিভ, অথবা এটাকে আমরা চেঞ্জ করতে চাই, অথবা এটা একদিকে ধরো টিল্ট করছে, হেলে পড়ছে। তাহলে এখন আমরা এটার উপরে কাজ করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এই যে দেখতেছো একটা ইনক্লাইন লাইন আছে ব্রাউনিশ কালারে, আমার কার্সর যাচ্ছে, এইটা হইতেছে তোমার রেকার বা একটা শোর। ঠিক আছে। ইনক্লাইন যে কোনো শোরকে আমরা কি বলবো, রেকার বলবো। তাহলে এইটা দিয়ে যদি আমরা সাপোর্ট দেই, তাহলে এটা কি থাকলো, সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারলো, এরপর তুমি এটার উপরে যে কোনো রিপেয়ার ওয়ার্ক করতে পারো। তাহলে তোমাকে কি শিখতে হবে, এই ছবিটা আঁকা শিখতে হবে। আর রেকিং মানে যে ইনক্লাইন শোর, এটা তোমাকে বুঝতে হবে। এবং কোথায় ইউজ করা হয়, এই দেখো ক্লিয়ারলি লেখা আছে, ল্যাটেরাল সাপোর্ট টু অ্যান আনসেফ ওয়াল, এই তিনটা জিনিস। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই ফ্লাইং অর হরাইজন্টাল শোরিং, এটা কোথায় ইউজ করা হয় এবং এই জিনিসটা কি? আচ্ছা, এটা যদি দেখো তুমি, এইটা ইউজুয়ালি ইন কম্বিনেশন ইউজ করা হয়। এবং এখানে ফ্লাইং, জিনিসটার নাম ফ্লাইং, আমি পরীক্ষায় ফ্লাইংই দিব। এখানে বলা আছে জিনিসটা কি, একটা হরাইজন্টাল শোরিং। ঠিক আছে। ইনক্লাইন শোরিং কে বলে হচ্ছে রেকার, আর হরাইজন্টালকে বলবো ফ্লাইং। আচ্ছা, ঠিক আছে। দেখো এখন এটা কোথায় ইউজ করা হয়, ধরো একটা বিল্ডিং এর দুইটা প্যারালাল ওয়াল আছে, দুইটা ওয়ালই ডিফেক্টিভ, দুইটা ওয়ালে কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, দুইটা ওয়ালের মধ্যে অ্যাডিকুয়েট জায়গা বা স্পেসিং ধরে রাখার জন্য তুমি হরাইজন্টাল শোরিংটা দিবা। দেখো এখানে কি বলছে, হোয়েন হরাইজন্টাল or temporary shoring is 1 minute। আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি, আমরা শুরু করতেছি আবার। আচ্ছা, হরাইজন্টাল শোরিং কোথায় ইউজ করবো, দেখো যে টু অ্যাডজেসেন্ট অর প্যারালাল ওয়ালস অফ টু বিল্ডিংস, যেটা আমরা বললাম, এই দেখো দুইটা পাশাপাশি ওয়াল আছে, দুইটা ওয়ালের মধ্যে এই যে একটা টিম্বার, টিম্বারের হতে পারে, ইসের হতে পারে, ব্রাউনিশ কালারের একটা হরাইজন্টাল লাইন দেখতেছো, আমার কার্সর মুভ করতেছে, এইটা হচ্ছে তোমার এই হরাইজন্টাল শোরিং। হরাইজন্টাল শোরিং এর সাথে এই দেখো রেকিং স্ট্রাট ইউজ করছে, এই জিনিসটাকে কি করার জন্য, আরো রিডান্ডেন্ট করার জন্য, এটা আরো শক্তপোক্ত করার জন্য ইউজ করছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ রেকিং স্ট্রাট, এটা ইনক্লাইন্ড শোরিং, এই জন্য এটা হচ্ছে রেকিং। তো এখানেও দেখো, এখানেও একটা ছবি দেওয়া আছে, তুমি যে কোনোটাই ইউজ করতে পারো, এইটাও এই ছবিটা আঁকতে পারো,
এটাও আঁকতে পারো, যার যেটা ইচ্ছা আঁকতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরেরটা হচ্ছে ডেড। এই এই জিনিসটার নাম হচ্ছে ডেড ম্যান বা ডেড। ডেড মানে হচ্ছে ভার্টিক্যাল শো। তার মানে কি, এইটা হইতেছে তোমার আহ, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তোমার হরাইজন্টালের সাথে, মানে মাটির সাথে, গ্রাউন্ড লেভেলের সাথে। আচ্ছা, তাহলে এইটা কোথায় ইউজ করা যায়? একদম বোঝা যায় না এটা কোথায় ইউজ করা যায় বলো তো? রুফ সাপোর্ট দিতে ইউজ করা যায়, আবার ভার্টিক্যাল সাপোর্ট টু ওয়ালেও করা যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটার একটা ডায়াগ্রাম আমরা দেখি। এই দেখো, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই দেখো এখানে হয়তো একটা রুফ করবে, অথবা আমার কার্সারটা যেখানে দেখতে পাচ্ছ, অথবা এখানে কি করতে পারি আমরা, একটা সানশেড করতে পারি। সানশেড করলে কি করতেছি আমরা, ভার্টিক্যাল শোর ইউজ করতেছি। এটার নাম হচ্ছে ডেড। তাহলে কি হচ্ছে এটা বোঝা গেল। এই দেখো, এখন দেখো দুইটা বিল্ডিং আছে, দুইটা বিল্ডিং এর মধ্যে ফ্রি স্পেস আছে। এখানে আমরা কি করছি, হরাইজন্টাল স্ট্রাট ইউজ করছে। আবার এখানে দেখো এটা কি, ইনক্লাইন্ড, এটা হচ্ছে রেকিং স্ট্রাট। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের শোরিং এর ব্যাপার স্যাপার। এখন শোরিং থেকে আমি আবার একটু ব্যাক করি, বলি কোথা থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে যে শোরিং কোথায় কোথায় ইউজ করা হয় এবং শোরিং জিনিসটা কি। তোমার শোরিং এর ইনস্টলেশন থেকে খুব একটা কোয়েশ্চেন করবো না, তাও জেনে রাখা ভালো, একবার রিডিং দিবা। আচ্ছা, টাইপ অফ শোরিং আমি 3 ধরনের বললাম। তোমাদেরকে কি করতে হবে, 3 ধরনের শোরিংটা কি, কোথায় ইউজ করা হয়, কি কোথায় ইউজ করা হয়, এবং এটার একটা ডায়াগ্রাম আঁকা শিখতে হবে এই 3 ধরনের শোরিং এর। এটা করলে তোমার এখানকার সিলেবাস কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তারপরে আসো আন্ডারপিনিং এর কথা। আচ্ছা, আন্ডারপিনিং কি? আন্ডারপিনিং হচ্ছে একদম এই যে তুমি দেখো, আন্ডার কথাটা দিয়ে তাকাও তাহলেই বুঝতে পারবা। আন্ডার মানে হচ্ছে নিচে, তার মানে একটা বাসার কি, একটা বাসার নিচে কি হইতে পারে, তুমি তোমার যে বাসার নিচে ফুটিং থাকবে অথবা ফাউন্ডেশন থাকবে, সেটাকে তুমি যেভাবে সাপোর্ট দাও না কেন, সেটাকে কোনোভাবে যদি সাপোর্ট দাও, সেটাকে আমরা বলবো আন্ডারপিনিং। ঠিক আছে, আচ্ছা। তার মানে এখানে সাপোর্ট যেটা হইতেছে স্পেশাল টু হচ্ছে কি তোমার বিল্ডিং এর ফুটিং বা ফাউন্ডেশন, সেটা হচ্ছে আন্ডারপিনিং। আচ্ছা, এটা কখন ইউজ করতে হয়? ধরো তোমার স্ট্রাকচারের স্টেবিলিটি কখনো নষ্ট হয়ে গেছে, অথবা তোমার ফাউন্ডেশনের নতুন করে কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, তখন কি করতে হবে, তখন তোমার আগের এক্সিস্টিং ফাউন্ডেশনকে সাপোর্ট দিতে হবে। যেভাবে তুমি যে মেথড, যে জিনিসগুলা নিয়ে দিয়ে সাপোর্ট দিবা, সেগুলাকে আমরা বলবো আন্ডারপিনিং। আচ্ছা দেখো, তাহলে আন্ডারপিনিং কখন কখন করা হয়, এই যে ইট ইজ ক্যারিড আন্ডার ফলোইং কন্ডিশনস, এই 4টা কন্ডিশন দেওয়া আছে, সেই 4টা কন্ডিশন তোমাকে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন 4টা কন্ডিশন কি সেগুলো আমরা একটু বলার চেষ্টা করি। এখানে দেখো যে when a building with deep foundation is to be constructed adjoining a building which is built on shallow foundation, where the shallow footing should be strengthened first। এর মানে কি, তুমি একটা শ্যালো ফাউন্ডেশনে শ্যালো একটা ফুটিং দিয়ে একটা বিল্ডিং বানাইছো, কিন্তু তোমার স্ট্রাকচারাল নিডের জন্য কি হইতেছে, যে একটা ডিপ ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করতে হবে, বানাইতে হবে। ডিপ ফাউন্ডেশন না হলে তোমার লোডকে সাপোর্ট করতে পারতেছে না। তাহলে তখন কি করতে হবে, তখন ওই শ্যালো ফাউন্ডেশনটাকে স্ট্রেনদেন করতে হবে, দেন ইউ ক্যান বিল্ড দা ডিপ ফাউন্ডেশন। আচ্ছা, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আর কি হইতে পারে? এখন দেখো, ইন অর্ডার টু প্রোটেক্ট অ্যান এক্সিস্টিং স্ট্রাকচার ফ্রম ডেঞ্জার অফ এক্সেসিভ অর নয়, এক্সেসিভ অর, আচ্ছা ঠিক আছে, এক্সেসিভ অ্যান্ড হবে, দুইটাই হবে, এক্সেসিভ সেটেলমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটু প্রবলেম আছে, এখানে অর হবে না অ্যান্ড হবে, মানে এক্সেসিভ সেটেলমেন্ট, তোমার বিল্ডিং যদি এক্সেসিভ সেটেল করে যায়, তাহলে অনেক রকমের প্রবলেম হতে পারে, গ্রাউন্ড লেভেলের চেয়ে নিচে চলে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচারাল সার্ভিসিবিলিটি নষ্ট হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই এক্সেসিভ সেটেলমেন্ট যখন হবে, সেটার জন্য আমাদের ফাউন্ডেশন আবার নতুন করে বানানো লাগতে পারে। তো তখন আমরা কি করতে পারি, আন্ডারপিনিং করার প্রয়োজন করতে পারে। আর ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যেটা আমি বুঝাইলাম, যে কি হতে পারে, এইটাতে বিল্ডিং এর সার্ভিসিবিলিটিতে এফেক্ট আসতে পারে, বিল্ডিং একদিকে হেলে গেল। আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বারটা দেখো কি বলছে, ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ এ ফাউন্ডেশন টু সাস্টেন হেভিয়ার লোডস, এটা অলমোস্ট 1 আর 3 কাছাকাছি, তাই না? এখানে বলছি, এখানে আমরা কি বলছি, যে বা আমরা শ্যালো ফুটিং এর জায়গায় ডিপ ফুটিং বিল্ড আপ করতে চাই, অথবা তোমার বিয়ারিং ক্যাপাসিটি ফাউন্ডেশন ইমপ্রুভ করতে চাই, সেটা হইতে পারে। আচ্ছা, আর একটা বলছে, ইন অর্ডার টু প্রোভাইড আ বেসমেন্ট ফর অ্যান এক্সিস্টিং স্ট্রাকচার। বেসমেন্ট তাহলে নিচে বিল্ড করতে গেলে কি করতে হবে, তোমাকে নতুন করে কনস্ট্রাকশন ওয়ার্ক করতে হবে, তখন আগের ফুটিংটাকে কি করতে হবে, সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্ট দেওয়াটাই হচ্ছে
তোমার এই আন্ডারপিনিং এর কাজ, আন্ডারপিনিং দিয়ে করবা তুমি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এইখানে ইমপ্লিমেন্ট করার জন্য কিছু প্রিকশনারি মেজার্স দেওয়া আছে, যে কি কি করতে হবে মানে বানানোর আগে। এইটা একটু ভালো মতো রিডিং করবা। প্রিকশনারি মেজার্স কি কি নিতে হয় আন্ডারপিনিং এর আগে, সেখান থেকে আমি কি করতে পারি, কোশ্চেন করতে পারি। আচ্ছা, যদিও এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে। আচ্ছা, তাহলে এইটা প্রিকশনারি মেজার্স কি কি করবা, যে এখানে বলে দিছে যে জেনারিক কথাবার্তা, যে স্ট্রাকচারটাকে এক্সামিন করে নিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারপিনিং মেথড তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, যদি কোনো পোর ম্যাসনরি ওয়ার্ক থাকে, যেমন জয়েন্টস ক্র্যাকে থাকে, এগুলাকে রেকটিফাই করে নিতে হবে আগে। যদি তোমার কোনো শোরিং প্রয়োজন হয় বা স্ট্রাটিং প্রয়োজন হয়, যেগুলো নিয়ে আমরা আগে কথা বললাম, হ্যাঁ, সে ধরনের কাজ করতে হবে। যদি আর্জেন্ট কোনো রিপেয়ার থাকে, ক্র্যাক ক্র্যাক কি করা হয়, সিল করা হয়, গ্রাউট দিয়ে সিল করা হয়, এরকম জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে। তো এটা আশা করি একবার রিডিং পড়লে বুঝে যাবে, না বোঝার মতো কিছু নেই। আচ্ছা, মেথড অফ আন্ডার পিনিং, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় কি কাজে ইউজ করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এখন প্রথমটা হইতেছে পিট মেথড। আচ্ছা, পিট মেথডটা কি? সে- কেউ কিছু বললা? মিনহাজুল ইসলাম কিছু বললা? আচ্ছা ঠিক আছে, শুরু করি আমরা। এখন দেখো, পিট মেথড যদি করতে হয়, এই পিট মেথডের ছবিটা আসতে পারে, আমি তারপরও বুঝাই দিচ্ছি। এইখানে দেখো ওল্ড ফাউন্ডেশন আছে, ওল্ড ফাউন্ডেশনের নিচে আমরা কি করছি, নতুন করে আর একটা ফাউন্ডেশন বানাইছি। ঠিক আছে, স্ট্রেনদেন করছি। তাহলে এটা করতে হলে কি করছে, প্রথমে এই এই জায়গায় কি করছে, গর্তটা করে নিছে ফাউন্ডেশনের চারপাশে, এক্সকাভেশন করছে, এক্সকাভেশন করে জায়গা বানিয়ে নিছে। আচ্ছা, জায়গা বানিয়ে নিয়ে দেখো এখানে একটা ওয়ালের মধ্যে হোল করছে। এটা সাধারণত ছোট ধরনের বিল্ডিং এ করা হয়, যেগুলো লোড নেওয়া যাবে। সেখানে একটা নিডল বিম ঢুকাই দিচ্ছে। নিডল বিম মানে এটার নাম হচ্ছে নিডল বিম, এটা হচ্ছে একটা স্টিলের বিম। দেখো অন্যান্য অনেক কিছু হইতে পারে, স্টিলেরই হইতে হবে এমন নাই। এখানে দেখো স্টাউট হইতে পারে, টিম্বার সেকশন হতে পারে। আচ্ছা, এখন এটার পরে এই দেখো নিচে হচ্ছে জ্যাক, এই হাইড্রোলিক জ্যাক ক্রিপ সাপোর্ট দিছে। আর এই উপরে স্টিল বিমের উপরে একটা বিয়ারিং প্লেট আছে। এই বিয়ারিং প্লেটের উপরে তোমার ওয়াল মানে এক্সিস্টিং স্ট্রাকচারটা আছে। করে যদি প্রয়োজন হয়, এই জ্যাকে, হাইড্রোলিক জ্যাক কি করতে পারে, এই উপরের লোডটা নিতে পারে টেম্পোরারিলি। তখন তুমি কি করবা, এই টেম্পোরারিলি লোড নেওয়ার পর এই আগের যে ওল্ড ফাউন্ডেশন ছিল, ওল্ড ফাউন্ডেশনের নিচে আমরা কি করছি, এক্সকাভেশন করে নতুন একটা ফাউন্ডেশন বানাই দিছি। নতুন ফাউন্ডেশন বানাই দিলে কি করা যাবে, এই জ্যাক সহ এটাকে রিমুভ করে দেওয়া যাবে। ঠিক আছে, বিম থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তারপরে যেটা, যে মেথডটা তুমি দেখবা সেটা হইতেছে পাইল মেথড। এটাও কি, আমরা হচ্ছে একটা এক্সিস্টিং যে ওয়াল ছিল, স্ট্রাকচার ছিল, সেটাকে কি করতেছি, আমরা স্ট্রেংথ করতেছি। কারণ কি, পাইল কি আমাদের ডিপ ফাউন্ডেশনের মধ্যে পড়ে না? এখন পাইল দিলে কি করতে পারে, বিয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য হয়তো এটা করতেছে। এটা কি করছে, একই রকম হোল করে নিছে। এখানে একটা কি দিছে, আমরা পাইল ক্যাপ ঢুকায় নিডেল বিম দিছি, যেটাই আসলে কি তোমার পাইলের ক্যাপ হিসেবে কাজ করবে। এরপরে জাস্ট কি করে তোমরা, যা ডিওসি তে তো সম্ভবত পাইল কিভাবে কনস্ট্রাক্ট করা যায় সেটা পড়ছো। এখানে অ্যাজ ইউজুয়াল ওয়েতে আমরা কি করতে পারছি, পাইল আমরা এখানে কনস্ট্রাক্ট করছি। আচ্ছা, তা এই জিনিসটাও আসতে পারে। আচ্ছা, আর কি আছে দেখো, কেমিক্যাল মেথড আছে। কেমিক্যাল মেথড বলতে কি বোঝানো হয়, কেমিক্যাল মেথড সাধারণত ইউজ করা হয়, কেমিক্যাল মেথড বলতে কি বোঝাচ্ছে, কেমিক্যাল মেথড বললে বোঝাচ্ছে যারা ফোর্থ ইয়ারে জিওটেকে কাজ করতেছো তোমরা, সয়েল স্ট্যাবিলাইজেশন নিয়ে অনেকে হয়তো কাজ করবা। সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, দেখবা যে সয়েলের মধ্যে অনেকে কি দিচ্ছে, স্ল্যাগ দিচ্ছে, হয়তো সিমেন্টও দেয়, দিয়ে কি করে যে স্ট্যাবিলাইজড আর্ট ব্লক বানায়। তাহলে এইটা দেখবা যে বেশ শক্তপোক্ত জিনিস একটু বেশি লোড নিতে পারে। তো এটাই হইতেছে কেমিক্যাল মেথড বা কেমিক্যাল সলিডেশন। এখানে দেখতে পারতেছো যে the method in this method foundation soil is consolidated by employing chemicals. আচ্ছা, perforated pipes are driven in an inclined direction beneath the foundation. The slopes are provided such that the entire area under the existing footing comes under the area used to be strengthened. আচ্ছা, after the pipes are installed, solution of দেখো সোডিয়াম সিলিকেট ইন ওয়াটার ইজ ইনজেক্টেড থ্রু দ্য পাইপস। ওই পাইপ দিয়ে কি করা হইতেছে, ইনজেক্ট করা হচ্ছে এই কেমিক্যালটাকে। তারপর কি করা হচ্ছে, এই পাইপ গুলাকে উইথড্র করে নেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে।
তারপরে কি হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন টেক্স প্লেস বিটুইন দিস টু কেমিক্যালস এন্ড দ্য সয়েল ইজ স্ট্রেনথেন বাই কনসলিডেশন। এই কেমিক্যালের প্রভাবে কি হয়ে গেল, সয়েলটা কনসলিডেটেড হয়ে গেল। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন কোনটা দেখো তো, দিস মেথড ইজ সুইটেবল ফর গ্রানুলার সয়েলস অনলি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দিস মেথড ইজ সুইটেবল ফর গ্রানুলার সয়েলস। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝা গেল। এখন আন্ডারপিনিং অফ কলামস এটার দরকার নাই এখন। এই হচ্ছে স্লাইড। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? তাহলে আমরা নেক্সট স্লাইড শুরু করবো। কোয়েশ্চেন আছে কারো কোনো? আচ্ছা, তাহলে মনে হয় কোয়েশ্চেন নাই। আচ্ছা, আচ্ছা তোমরা কেউ আসো? জি স্যার। দেখতে পাচ্ছো? জি স্যার, এটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে স্যার, বিল্ডিং সার্ভিস। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা করব, পরের লেকচারটা হচ্ছে আমাদের বিল্ডিং সার্ভিসেস এর উপরে। এখন বিল্ডিং সার্ভিসেস বলতে কি বোঝায় সেটা নিয়ে অ্যাকচুয়ালি একটু আইডিয়া রাখা দরকার মনে হয়। আচ্ছা, কারণ বিল্ডিং সার্ভিস বলতে যেটা বোঝায়, যে দেখো কি বলছে, বিল্ডিং সার্ভিসেস আর দ্য সিস্টেমস দ্যাট এনশিওর আ বিল্ডিং ইজ সেফ, কমফোর্টেবল, ফাংশনাল অ্যান্ড এফিশিয়েন্ট। আচ্ছা, তো এটা দিয়ে আমরা এখনো কিছু বুঝলাম না, তার মানে কি বোঝাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এটা মানে বোঝাচ্ছে এই, ধরো বিল্ডিং সার্ভিসেস সহজভাবে বলতে গেলে, ধরো বিল্ডিং এর টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে চাই, বিল্ডিং এর মধ্যে এয়ার কোয়ালিটি কন্ট্রোল করতে চাই, বেটার লাইটিং চাই, স্যানিটেশন চাই, সেফটি চাই। এই জিনিসগুলা যেগুলো স্ট্রাকচারাল এলিমেন্ট না কিন্তু তোমার থাকতে হলে ইম্পর্টেন্ট বিল্ডিং এ, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে বিল্ডিং সার্ভিসেস। এখন দেখো পরের এখানে যদি আমরা যাই, তাহলে বিল্ডিং সার্ভিসেস মাইট ইনক্লুড কি কি বলা আছে দেখো, বিল্ডিং কন্ট্রোল সিস্টেমস, এনার্জি ডিস্ট্রিবিউশন, এনার্জি সাপ্লাই মানে কি গ্যাস, ইলেকট্রিসিটি, এই জিনিসগুলা, কমিউনিকেশন সিস্টেম হতে পারে, যেমন ইন্টারকম হতে পারে, এসকেলেটর লিফট হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, ফায়ার সেফটি ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি হতে পারে, অ্যাকোস্টিক সিস্টেম হতে পারে, লাইটিং হতে পারে। যাই হোক, এতগুলো আছে, আমরা এতগুলো পড়বো না, আমরা শুধুমাত্র দুইটা নিয়ে এই লেকচারে কনসার্ন। একটা হচ্ছে অ্যাকোস্টিক সিস্টেমস নিয়ে, আর আরেকটা হচ্ছে কি সিস্টেমস নিয়ে ইন্টারেস্টেড আমরা। আমরা হচ্ছে তোমার হচ্ছে হিট ইনসুলেশন নিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাকোস্টিক অ্যান্ড সাউন্ড ইনসুলেশন নিয়ে যদি আমরা পড়ি, তাহলে দেখো এখানে কি বলা আছে। সাউন্ডকে আমরা সবাই জানি, তাহলে সাউন্ডকে এখানে দেখো দুই ভাগে ভাগ করছে, এয়ারবর্ন সাউন্ড আর ইম্প্যাক্ট সাউন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এয়ারবর্ন সাউন্ড কি মানে হচ্ছে, সে হচ্ছে যেই সাউন্ডটা বাতাসের মাধ্যমে তোমার কাছে আসে। আর ইম্প্যাক্ট সাউন্ডে বলা হয়েছে যে যে সাউন্ডটা অনেক ফাস্ট ট্রান্সমিট হয়। আচ্ছা ঠিক আছে, এখন একটা কথা বলি, সাউন্ড কি দেখো, সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, তাই না? আচ্ছা, তাহলে মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে এই এই জিনিসটা ট্রান্সমিট হইতে কি লাগে তোমার, একটা মিডিয়া লাগে। ঠিক আছে, আচ্ছা মিডিয়া লাগে, মিডিয়া যত ডেন্স হবে তত কি হবে, তত মেকানিক্যাল ওয়েভের ভেলোসিটি কি হবে, বাড়বে, দ্রুত তোমার কাছে আসবে। তাহলে এয়ারবর্ন সাউন্ড বলতে অ্যাকচুয়ালি কোনগুলো বোঝায়, যেগুলো হচ্ছে স্লো, স্লো ট্রান্সমিশন হয়। আচ্ছা, স্লো ট্রান্সমিশন হয় বলতে এখানে কি কি আছে দেখো, এখানে আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দিস টাইপ অফ সাউন্ড ট্রাভেল ফ্রম one part of the building to another, or from outside of the building to the inside through open doors, windows, ঠিক আছে, other openings, through small gaps। তার মানে হচ্ছে যেগুলা আস্তে আস্তে বাতাসের মাধ্যমে তোমার কাছে আসে যে সাউন্ড গুলো। আর ইম্প্যাক্ট সাউন্ড বলছে যেটা ফাস্ট ফাস্ট হয়, তার মানে ফাস্ট ট্রান্সমিট হয় মানে হচ্ছে যেটা বিল্ডিং ইটসেলফ, বিল্ডিং এর স্ট্রাকচারের মধ্যে দিয়ে ট্রান্সমিট হয়। আচ্ছা,